স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবটা আমরা যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তো সবাই দেখতে পারতেছো যে আমাদের ইনফোগ্রাফিক ক্লাসগুলো কতটা চমৎকার, কতটা গোছালো এবং মোটামুটি আমাদের পুরো অধ্যায় কভার করা শেষ। এখন অধ্যায়ের শুরুতে আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম, যে অধ্যায়ের শুরুতে আমরা রোডম্যাপটা দেখেছি, এখন আমরা আবার এক নজরে এই সম্পূর্ণ অধ্যায়টা দেখব। এখানে সবগুলো কনসেপ্ট আমরা এখন মিলিয়ে দেখব যে সবগুলো আমাদের এই ক্লাসের মধ্যে কভার হয়েছে কিনা। তো আমরা বলেছিলাম যে বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে টোটাল দুইটা ভাগে ভাগ পাওয়া যায়, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কি তাপমাত্রা। তো তো তাপ থেকে আমরা এই কনসেপ্টগুলো পাই। কি পাই দেখো, তাপীয় শক্তি। তাপীয় শক্তি নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। আমরা জানলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের কি জায়গায়, অনুভূতি জায়গায়। তো এই তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, তাপীয় শক্তি দিয়ে তার অভ্যন্তরীণ শক্তি কি করা যায়, ব্যাখ্যা করা যায়। এবং আমরা ব্যাখ্যা করছি যে পদার্থের অণুগুলোর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে তার কি বলে, অভ্যন্তরীণ শক্তি বলে। এবং একটা পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তার তাপ শক্তি বৃদ্ধি পাওয়া, এবং গতিশক্তি হ্রাস পাওয়া মানে হচ্ছে তাপ শক্তি হ্রাস পাওয়া। তারপরে দেখো এখানে তাপ থেকে আমরা পাই পদার্থের তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ আমরা ব্যাখ্যা করছি খুব ডিটেলসে। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, সব কিছু আমরা কি করছি, একটা একটা করে স্টেপ বাই স্টেপ সূত্র দিয়ে বিভিন্নভাবে কিভাবে তার হিসাব নিকাশ করতে হয়, সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করতে হয়, একক এবং তার প্রাসঙ্গিক অনেক প্রশ্ন, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে এই দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন নিয়ে আলাদা আলাদাভাবে কী করছি, আলোচনা করছি। তারপরে গ্যাসীয় পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা গ্যাসীয় পদার্থের জন্য একটা সূত্র পড়ছি, পিভি ইকুয়াল এনআরটি, মনে আছে কিনা তোমাদের, যে আদর্শ গ্যাসের সূত্র, সেই সূত্রটা নিয়ে পড়াশোনা করছি। তারপরে তরল পদার্থের প্রসারণ, যেহেতু বলছি যে পাত্র ছাড়া তরল পদার্থ প্রসারিত করা যায় না, বা পাত্র ছাড়া তরল পদার্থকে তাপ দেওয়া যায় না। এই কারণে পাত্রের প্রসারণ বিবেচনায় তরলকে দুই ভাগে, বা তরল পদার্থের প্রসারণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর একটা হচ্ছে কি পাত্রের প্রসারণ। তো পাত্রের প্রসারণে বিবেচনা করে যে প্রসারণ বিবেচনা করা সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, আর পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলের যে প্রসারণ বিবেচনা করা হয় বা হিসাব করা হয় সেটা হচ্ছে অ্যাপারেন্ট বা কি আপাত প্রসারণ। তারপরে আসো তার কি তাপ ধারণ ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করছি। তাপ ধারণ ক্ষমতাটা কি ছিল, কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাকে যে পরিমাণ তাপ শক্তি দিতে হবে সেটি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আর পদার্থটা যদি 1 কেজি হয়, ওই 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাকে যে তাপ শক্তি দিতে হবে সেটি হচ্ছে কি আপেক্ষিক তাপ। এবং এই দুইটা থেকে আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে দেখাইছি। হ্যাঁ, এবং সম্পর্কটা কি ছিল বলো তো, তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল এম এস ছিল না। এম মানে হচ্ছে ভর আর এস মানে আপেক্ষিক তাপ। তার মানে বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ গুণ দিলেই তার কি পাওয়া যায়, তাপ ধারণ ক্ষমতা পাওয়া যায়। তো এটাও আমরা আমাদের ক্লাসে শেষ করে আসছি। তারপরে দেখো তাপ পরিমাপের মূলনীতি। তাপ পরিমাপের মূলনীতি মানে হচ্ছে কি ক্যালোরিমিতি। তো ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তারপরে পদার্থের অবস্থা পরিবর্তনের প্রভাব। তাহলে পদার্থের অবস্থা পরিবর্তনের সাথে সাথে পদার্থের এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের সামনে আসে, এবং এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা একটা একটা করে আমরা শিখছি এই জায়গায়। তাহলে গলন কাকে বলে, যে প্রক্রিয়া কঠিন পদার্থ গলে তাকে গলন বলে। স্ফুটন কাকে বলে, যে প্রক্রিয়া তরল পদার্থ ফুটে তাকে স্ফুটন বলে। আর ঘনীভবন হচ্ছে যখন গ্যাসীয় পদার্থ তাপ ছেড়ে দিয়ে কি হয়, তরল হয়, তখন সেই প্রক্রিয়াটা হচ্ছে কি ঘনীভবন। তারপরে গলনের সুপ্ত তাপ পড়ছি, তারপরে বাষ্পায়ন নিয়ে আলোচনা করছি, স্ফুটনাঙ্ক, তারপরে কি বাষ্পীভবনের সুপ্ত তাপ, এগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে দেখো বাষ্পায়নের যে প্রভাবক, বিভিন্ন ক্ষেত্রে বাষ্পায়ন কিভাবে হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। হ্যাঁ, বাষ্পায়নের প্রভাবক বা নিয়ামকগুলো কি, বায়ু প্রবাহ হইলে কেমন পরিবর্তন হয়, তরলের উপরিভাগের ক্ষেত্রফল, তরলের প্রকৃতি, বাতাসের চাপ, বায়ু উষ্ণতা, বায়ু শুষ্কতা, কোন অবস্থায় বাষ্পায়ন কিভাবে হয়, এটাও আমাদের ক্লাসে আমরা ইন ডিটেলসে আলোচনা করছি। তো এইভাবে আমরা তাপ থেকে সবগুলা কনসেপ্ট আমরা আমাদের ক্লাসে বাদ রাখি নাই, খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ শেষ করেছি। তারপরে তাপমাত্রা থেকে আমরা কি পাইছি, থার্মোমিটার এর ধারণা পাইছি, এবং বিভিন্ন টাইপসের থার্মোমিটার আমরা থার্মোমিটারের মধ্যে সম্পর্ক দেখাইছি। তারপরে ওই থার্মোমিটারকে 3D ভিজুয়াল দেখে আমরা সেটা ফিল করছি। তারপরে পদার্থের তাপমাত্রিক ধর্ম নিয়ে পড়াশোনা করছি, তাপমাত্রা পরিমাপক স্কেল বা থার্মোমিটার। তারপরে কি গলনাঙ্কের উপর চাপের প্রভাব,
পুনঃশীলী ভবন যেটা আমরা বলি আর কি, যে তাপ দিলে আরে চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে তরল হওয়া, আবার চাপ হ্রাস করলে তরল পদার্থ জমে কঠিন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি পুনঃশীলী ভবন। এবং সেটি হচ্ছে গলনাঙ্কের উপর কিসের প্রভাব? চাপের প্রভাব। এবং ফাইনালি স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। স্ফুটনাঙ্কের উপরও আমরা কি করছি? চাপের প্রভাব ব্যাখ্যা করছি। এই স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবটা আমরা যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করছি। আমরা দেখছি যে গ্যাসীয় পদার্থকে যখন কি দেওয়া হয়, তাপ দেওয়া হয়, গ্যাসীয় অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পায়, এবং চাপ বৃদ্ধি পাইলে পিস্টন সহ ভারী বস্তুকে গ্যাস কি করতে পারে? উপরে তুলে দিতে পারে। হ্যাঁ, তো তখন কিন্তু আমরা স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব কেমন হইতে পারে সেটা আমরা শিখে আসছি ওইখান থেকে। হ্যাঁ, তো এই ছিল টোটাল আমাদের এক নজরে সম্পূর্ণ অধ্যায়। তো সবাই দেখতে পারতেছো যে আমাদের ইনফোগ্রাফিক ক্লাসগুলো কতটা চমৎকার, কতটা গোছালো এবং কতটা সুন্দর হয়। আমার দৃঢ় বিশ্বাস যে শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পুরো ক্লাসগুলো কন্টিনিউ করবে। আমরা কিন্তু পুরো অধ্যায়টা খুবই কম সময়ের মধ্যে কভার করি, যাতে করে তোমরা ভিডিও দেখে বিরক্ত ফিল না করো। তো খুব কম সময়ের মধ্যে কভার করতে পারার আরও একটা যৌক্তিক কারণ হচ্ছে আমরা এখানে লেখালেখির ঝামেলা কম। আমার কাজ হচ্ছে একদম 3D হোক, তারপরে অ্যানিমেটেড হোক, যেভাবে হোক আমি খুব ভালোভাবে ভিজুয়াল করে যেন প্রত্যেকটা কনসেপ্ট তোমার মগজে ঢুকাই দিতে পারি, এটাই হচ্ছে আমার কাজ। এবং আমার এই কাজটাই আমরা করি আমাদের এই ইনফোগ্রাফি ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো এর আগে যেই বল চ্যাপ্টার মানে এসএসসি ফিজিক্সের 3য় অধ্যায়, ওই অধ্যায়ের যে আমরা ইনফোগ্রাফি ক্লাসটা নিয়েছি, রিকোয়েস্ট থাকবে ওই ক্লাসটা মনোযোগ সহকারে শেষ করো। বিশ্বাস করো ওই ক্লাসটা করার পর এই অধ্যায়ের কোনো কনসেপ্ট নিয়ে তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে না। কি, কেন, কীভাবে, এই প্রশ্নগুলো তোমার করতেই হবে না। আশা করি এই ক্লাস যে এতক্ষণ যে মনোযোগ দিয়ে ক্লাসটা করলা, এই ক্লাসেও কিন্তু তোমার কি, কেন, কীভাবে এই প্রশ্নগুলো তোমার ভিতরে তৈরি হয় না। অটোমেটিক সব প্রশ্নের উত্তর আপনা আপনি তুমি ক্লাস থেকে পেয়ে গেছো আমাদের ইনফোগ্রাফির মাধ্যমে। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার চ্যাপ্টারগুলো শেষ করে সব কনসেপ্টগুলো মগজে নিয়ে যখন তুমি সৃজনশীলে নামবা, তখন কিন্তু তুমি সৃজনশীলে প্রায় 80% আগাই যাবা। এবং সৃজনশীল তখন তোমাকে বুঝাইলে তুমি খুব সহজে বুঝতে পারবা, রিসিভ করতে পারবা, বা নিজে যদি চেষ্টা করো এখানে তুমি খুব নিজে ভালোভাবে গেইন করতে পারবা যখন এই কনসেপ্টগুলো মগজে নিয়ে তুমি সৃজনশীলে পারফর্ম করতে যাবা।